একটা মেয়ে যার জন্য সূর্যের আলো মানে ধীরে ধীরে মৃত্যু। তাই দিনভর অন্ধকার ঘরে লুকিয়ে থাকে সে। তবুও জানালার ছোট্ট ফাঁক দিয়ে প্রতিদিন তাকিয়ে থাকে সেই ছেলেটার দিকে, যে জানেই না কেউ তাকে এমনভাবে নিঃশব্দে ভালোবাসে। একদিন শুধু একটি হাসি দেখার জন্য সে নিজের জীবন বাজি রেখে বের হয়ে আসে রাতের অন্ধকারে। আর তখনই ছেলেটি প্রথমবার বুঝতে পারে তার সামনে দাঁড়ানো এই মেয়েটি প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আর তাদের হাতে থাকা সময়টি ভয়াবহভাবে কম। ভালোবাসা যখন জীবনের নিষ্ঠুরতার সঙ্গে লড়াইয়ে নামে, তখন কি সত্যি জিততে পারে? এই হৃদয় ভাঙা গল্প শেষ মুহূর্ত পর্যন্ত আপনার শ্বাস আটকে দেখতে বাধ্য করবে। তাই পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় সমুদ্র তীরে অবস্থিত কোরিয়ার একটি সুন্দর শহরকে দেখিয়ে। এখানে গিল নামের একজন ব্যক্তির একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেখানে সে নিজেই শেফ হিসেবে খাবার রান্না করে। সে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে। মেয়েটিকে বিয়ে করার পর সে এই শহরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। একদিন তাদের একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই খুশি বেশি দিন টেকে না। কারণ তাদের মেয়েটা এক্সপি সিন্ড্রোম নামের একটি মারাত্মক রোগে ভুগছে, যেখানে তার শরীরে সূর্যের আলো পড়লেই ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। আর এর সাথে সাথে তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিও হারাবে। এমনকি এটি মস্তিষ্কের ওপর গভীর প্রভাবও ফেলতে পারে। গিল এবং তার স্ত্রী অনেক চেষ্টা করেছিল, কিন্তু এই রোগের কোনো প্রতিকার ছিল না। এই কারণেই শৈশব থেকেই তাদের মেয়ে দিনের বেলায় বাড়িতে থাকত এবং শুধুমাত্র রাতে বাইরে বেরোতে পারত। সারাদিন সে জানালা দিয়ে ঘরের বাইরের দৃশ্য দেখত। ছোটবেলা থেকেই একজন ফল বিক্রেতা তাদের এলাকায় আসতো। মাঝে মাঝে সে তার ছেলেকেও সঙ্গে নিয়ে আসতো। মিসল তার দূরবীন দিয়ে তাকে দেখে আনন্দিত হতো। প্রতিদিন সকালে মিসল উঠে মাছকে খাওয়াতো এবং তারপর দূরবীন দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ফল বিক্রেতার সেই ছেলেটার আসার অপেক্ষা করত। তাকে হাসি মুখে দেখে মিসলেরও মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। একদিন মিসলের বন্ধু গং এসে দেখে সে প্রতিদিনের মতোই জানালা দিয়ে ওই ছেলেটার উপর নজর রাখছে। সে বলে, তুমি তার সাথে দেখা করে কথা বলছো না কেন? মিসল বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি রোদে বেরোতে পারবো না? গং তাকে বলে, আচ্ছা, তুমি চাইলে এই সান প্রোটেক্টিভ ড্রেসটা পরেও কিন্তু যেতে পারো। মিসল বলে, আমি এমন অদ্ভুত পোশাক পরে গেলে সে আমাকে অদ্ভুত পোশাকের কারণে পাগল মনে করবে। তখন গং তাকে বলে, তুমি যদি তাড়াতাড়ি না করো তাহলে কে জানে কখন সে ফল বিক্রি করা বন্ধ করবে। সেই সময় তুমি কি করবে? তুমি তার নাম বা ফোন নম্বরও জানো না। এই কথা শুনে মিসলের মাথায় একটা বুদ্ধি আসে। সে গংকে তার কাছে পাঠায় তার নাম এবং ফোন নাম্বার নিয়ে আসার জন্য, এবং তারপর তার বন্ধু সেখানে গেলে সে দূরবীন দিয়ে তাদের দুজনকে একসাথে দেখে। কিছুক্ষণ পর গং ফিরে আসে এবং বলে, মনে হচ্ছে ছেলেটি আমাকে পছন্দ করে, কারণ সে আমার প্রিয় ফল কি সেটা জানতে চেয়েছে এবং আমাকে একটি ফল ফ্রিতে গিফটও করেছে। এই কথা শুনে মিসল হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই মিসলের মা অনেক ফল এনেছিলেন। জিজ্ঞাসা করা হলে তিনি তাকে বলে, বাইরের ফল বিক্রেতা ছেলেটি খুবই দয়ালু। সে আমার প্রিয় ফল কি সেটা জানতে চেয়েছিল এবং আমাকে বিনামূল্যে একটি ফলও দিয়েছিল। এই কারণে আমি তার কাছ থেকে আরও ফল কিনেছি। এই কথা শুনে মিসল গংকে বলে, ওই ছেলেটা অনেক ভালো, তাই সে সবাইকে বিনামূল্যে ফল দেয়। আর তুমি ভেবেছিলে সে তোমাকে পছন্দ করে? এখন মধ্যরাতে মিসলের বাবা গিল ঘরে ঢুকে পড়ে, কারণ সে এখনো মাতাল। কিন্তু মিসল তার আসার কথা শুনতে পায় এবং সে তার ঘর থেকে দ্রুত একটি অ্যালকোহল মিটার নিয়ে যায় এবং তার বাবাকে বলে তাতে ফু দিতে। কারণ গিল প্রতিবার মাতাল অবস্থায় বাড়িতে ফিরলে তাকে তার মেয়ের কাছে জরিমানা দিতে হয়। কিন্তু আজ তার বাবা আরও কিছু এক্সট্রা টাকা তার হাতে দিয়ে বলে, আজ তোমার মিষ্টি কণ্ঠে আমি একটি গান শুনতে চাই। গান শেষ করার পর মিসলের বাবার চোখে পানি চলে আসে। সে বলে, তোমার মিষ্টি কণ্ঠ আরো বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। মিসল বলে, পৃথিবীতে এত গায়ক আছে, কেউ কেন আমার গান শুনবে? এরপর মিসল পরবর্তী দিনের জন্য জানালার কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ফল বিক্রেতার ছেলেটি আসেনি। অনেক দিন কেটে গেল, কিন্তু সে এখনো আসেনি। এক রাতে মিসল ঘুমোতে পারে না। সে তাকে খুব মিস করতে থাকে। হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের শব্দ শুনে সে জানালার কাছে দৌড়ে আসে। সে দেখতে পায় সেই ফল বিক্রেতা গভীর রাতে বাড়ি ফিরছে। এখন অনেক রাত হয়ে গেছে, তাই মিসল এখন বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে। কিন্তু বাইরে যাওয়ার সাথে সাথে ফলের ট্রাকটি সেখান থেকে যেতে শুরু করে। এটা দেখে সে দৌড়ে ট্রাকটি ধরার চেষ্টা করলো, কিন্তু যখন সে দৌড়াচ্ছিল ট্রাকটি তখন অনেক দূরে চলে যায়। মিসল শেষবারের মতো জোরে চিৎকার করে ওঠে। তখন ফল বিক্রেতা তার আওয়াজ শুনতে পায়, তাই ট্রাকটি রিভার্স গিয়ারে নিয়ে মিসলের কাছে আসে। মিসলকে এমন অবস্থায় দেখে সে হতবাক হয়ে যায়। তার পায়ে কোনো জুতাও ছিল না, মাথা থেকে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে। সে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো?
মিসল তাকে 1 কেজি আপেল দিতে বলে। আপেল দেওয়ার পর ছেলেটি মিসলকে বলে, মনে হচ্ছে তুমি আপেল অনেক পছন্দ করো, তাই তুমি খালি পায়ে দৌড়ে বেরিয়ে এসেছো, তাও আবার এত রাতে। মিসল বিষয়টি গোপন করে বলল, না, আমি আসলে শুনেছি তোমার ফলগুলি খুবই মিষ্টি হয়, তাই আমি এই সুযোগ মিস করতে চাইনি। ছেলেটি বলে, ঠিক আছে, আগামীকাল থেকে আমি প্রতিদিন সকালে এখানে আসব। মিসল বলে, আসলে আমার সকালে অফিসে যেতে হবে, তুমি কি প্রতিদিন এই সময় আসতে পারো? ছেলেটি উত্তর দিল, আসলে আমিও অনেক কাজে ব্যস্ত, তাই নিশ্চিত করে বলতে পারছি না। এর সাথে সাথে ছেলেটা সেখান থেকে চলে যেতে শুরু করে। গাড়ির লুকিং গ্লাসে যখন সে মিসলের বিষণ্ণ মুখটা দেখে, সে ফিরে এসে তাকে কার্ডটি দিয়ে বলে, যখনই তোমার ফলের প্রয়োজন হবে দয়া করে এই নাম্বারে ফোন করো। কার্ডটি পাওয়ার পর মিসলের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। পরের দিন তার বন্ধু গং বিশ্বাসই করতে পারছিল না যে মিসল ছেলেটির নাম এবং ফোন নাম্বার দুটোই পেয়ে গেছে। মিসল খুশিতে মাথা নাড়িয়ে বলে, এখন আমি যত দ্রুত সম্ভব তাকে প্রপোজ করব। গং বলে, এখনই না, প্রথমে তোমাকে তার মন জয় করতে হবে এবং এখন একটু সাজগোজ করতে হবে। অপেক্ষা করো, আমি নতুন হেয়ার কাট শিখেছি। এবং সে মিসলের চুল কাটার কথা বলছে। মিসল বলে, তুমি নতুন কাজ শিখেছ, কি হবে যদি তুমি চুল কাটার সময় আমার চুল নষ্ট করে দাও? কিন্তু গংয়ের আত্মবিশ্বাস দেখে মিসল রাজি হয়ে যায়। আর ঠিক তাই হয় যা সে ভয় পেয়েছিল। গং মিসলের চোখ বন্ধ করতে বলে 3 পর্যন্ত গুনতে বলে, তবেই সে তার চোখ খুলতে পারে। এবং ঠিক তখনই সে তার ব্যাগটি নিয়ে দৌড়াতে শুরু করে। সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার সময় সে মিসলের মাকে দেখতে পায় আর বলে, আন্টি, আমি কয়েকদিন পর আসব। মিসল চোখ খোলার সাথে সাথে সে রেগে চিৎকার করে ওঠে। এখন রাতে সে কোনো মতে সাজগোজ করে ফল বিক্রেতার জন্য অপেক্ষা করছে। এদিকে ছেলেটা ফল পৌঁছে দিতে এসে মিসলকে বলে, তোমার ফোন পাওয়াতে আমি তাড়াহুড়ো করে এখানে এসেছি, কিন্তু তোমাকে যে আমার কাছ থেকে ফল নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? মিসল প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলে, আমি শুনেছি তোমার ফলগুলো অর্গানিক। ছেলেটি উত্তর দেয়, বিষয়টা তা নয়, আমিও অন্য সবার মতো বাজার থেকেই ফল কিনি। মিসল তখন তার প্রশ্নের উত্তর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশ থেকে তার বন্ধু গং তাকে দূর থেকে দেখছে আর তাকে দেখে খুশি হচ্ছে। মিসল তারপর ছেলেটিকে জিজ্ঞেস করল, তোমার জায়গায় কি মাঝে মাঝে অন্য কেউ ফল বিক্রি করতে আসে? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, আমার বাবা। আসলে ফল বিক্রি আমার পেশা নয়, আমি কেবল তাকে সাহায্য করি। এবার মিসল জিজ্ঞেস করল, তাহলে তুমি কি কাজ করো? ছেলেটি বলল, তুমি কি গেস করতে পারবে আমি কি কাজ করি? অনেক চিন্তা ভাবনার পর মিসল বলল, তুমি দেখতে একজন খেলোয়াড়ের মতো। ছেলেটি বলল, ভুল উত্তর। মিসল তারপর আবার সাবধানে ভেবে বলল, তুমি দেখতে চোর বা পকেটমারের মতো। এই কথা শুনে ছেলেটি রেগে গেল। তারপর সে বলল, ঠিক আছে, তুমি কি করো তা এখন আমাকে গেস করতে দাও। প্রথমে আমাকে তোমার হাত দেখতে হবে, কারণ এতে করে কারোর সম্পর্কে অনেক কিছু আন্দাজ করা যেতে পারে। তারপর সে খুব মনোযোগ সহকারে মিসলের হাতের দিকে তাকালো। দূর থেকে মিসলের বাবা তাদেরকে একসঙ্গে দেখে ফেলে এবং ভুল বুঝে ছেলেটিকে আঘাত করতে যাচ্ছিল। তখনই মিসলের বন্ধু গং এসে তাকে থামিয়ে দিল। ছেলেটি মিসলের হাতের দিকে তাকিয়ে বলল, তোমার আঙুলগুলো দেখে মনে হচ্ছে তুমি গিটার বাজাও, এবং তুমি যেভাবে সেই রাতে এত জোরে চিৎকার করেছিলে আমার মনে হয় তুমি একজন গায়িকা। মিসল তার উত্তর শুনে অবাক হয়ে গেল। সে বলল, তুমি একেবারে ঠিক বলেছ। তারপর মিসল বলে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি জানি না আমি কতদূর যেতে পারবো। এরপর ছেলেটি কিছু গায়কের নাম বলে। মিসল বলে, আমিও তাদের মতো গান গাইতে পছন্দ করি। তারপর ছেলেটি তার সঙ্গে হ্যান্ডশেক করে বলে, আমাদের এখন পর্যন্ত ঠিকভাবে পরিচয় হয়নি, আমার নাম হচ্ছে জুন। পরের দিন আমরা গংকে দেখতে পাই। সে ধীরে ধীরে মিসলের ঘরে ঢুকছিল এবং তার হাতে একটি কেচি ছিল। সে তাকে বলে, আমাদের কিছু পুরনো হিসাব এখনো বাকি আছে, এবং তার বন্ধুর চুল কেটে ফেলার পর তাদের হিসেব বরাবর হয়ে যায়। তারপর গতরাতে কি কি হয়েছিল সেটা মিসল তার বন্ধুর সঙ্গে শেয়ার করে। গং বলে, এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার। আগামীকাল তুমি তোমার গিটার নিয়ে পার্কে তার জন্য অপেক্ষা করবে এবং একটি মিষ্টি গান গাইবে আর তাকে প্রেমের প্রস্তাব দেবে। মিসল ঠিক তাই করে। পরের দিন সে গিটার হাতে ছেলেটির জন্য অপেক্ষা করছে। যখনই সে ফল নিয়ে সেখানে ফিরে আসে, মিসল তাকে দেখে বলে, তুমি নিশ্চয়ই ক্লান্ত, কিছুক্ষণ বসে বিশ্রাম নাও। তারপর হঠাৎ সে গিটার বাজাতে শুরু করলো। ছেলেটি চমকে উঠল। মিসলকে নার্ভাস অবস্থায় দেখে সে তাকে বলল, তুমি যা লিখেছ তাই বাজাও। মিসল বলে, আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর তার লেখা একটি গান সে গাইতে শুরু করলো। মিসল এত মিষ্টি করে গান গাইল যে ছেলেটি তার গানে একেবারে হারিয়ে গেল এবং শেষ পর্যন্ত কিছুই বলল না। মিসল বলে, আমি অনেক খারাপ গিয়েছি, তাই না? ছেলেটি বলে, তুমি কি আমাকে আরেকটি গান শোনাতে পারবে? মিসল বলে, আমি শুধু গান গাইবো আর তুমি কিছু করবে না, এটা তো ঠিক না, তাই না? ছেলেটি উত্তর দিল, ঠিক আছে।
আগামীকাল সন্ধ্যায় আমি তোমাকে একটি সারপ্রাইজ দেব। এবার অন্যদিকে গং মিসলের পুরো কথা শুনে বলে, সে যা বলেছে তা দেখে মনে হচ্ছে সে একজন প্লে বয়, নইলে সে এত তাড়াতাড়ি তোমাকে গিফট দিয়ে ডেটে যাওয়ার কথা কিভাবে বলে। যাই হোক, তুমিও তো এটাই চেয়েছিলে। এখন তুমি তোমার প্রথম কিসের জন্য প্রস্তুত হয়ে যাও। এবং তারপর মজা করে সে তার বন্ধু গংকে কিস করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার মা ঘরে প্রবেশ করে এবং তাদেরকে দেখে লজ্জা পেয়ে বেরিয়ে যায়। মিসল তার মায়ের পেছনে দৌড়ায় ভুল বোঝাবুঝি দূর করার জন্য। এরপর রাতের বেলায় তারা দুজনেই গাড়িতে একটি জায়গায় আসে যেখানে বড় পর্দায় একটি সিনেমা চলছে। অন্যদিকে তার মা মিসলের বাবাকে বলে তার মেয়ে আজ সিনেমা দেখার জন্য ডেটে গিয়েছে। তখন তার বাবা অনেক রেগে যায়। অন্যদিকে পর্দায় একটি দৃশ্য দেখা যায় যেটার কারণে ছেলেটি মিসলের দিকে ঝুঁকে পড়ে। মিসলের মনে হয় এটাই সময় তার প্রথম কিস পাওয়ার। কিন্তু তারপর ছেলেটি জোরে চিৎকার করে উঠে বলে, খলনায়কের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি আমি। এখন তুমি বুঝতে পারছো আমার পেশা কি? আমি একজন অভিনেতা। তারপর তারা বাড়ি ফেরার পথে সে মিসলকে বলে, একটু ভাবো, আজ থেকে 10 বছর পর যখন আমি একজন বড় অভিনেতা হব আর তুমি একজন বড় গায়ক হবে, তারপরেও যদি আমরা বন্ধু থাকি তাহলে আমাদের কথা সারা বিশ্বে শোনা যাবে। কিন্তু তার কথা শুনে মিসলের মন ভারী হয়ে ওঠে, কারণ সে জানে না তার আর কত সময় বাকি আছে। সে ছেলেটিকে বলে, আমি আজ বেঁচে থাকতে বিশ্বাস করি, এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে দেখে তার বাবা বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছেন। মিসল তার মুখের দিকে তাকালে সে বলে, মনে হচ্ছে না তুমি সবেমাত্র ডেট থেকে ফিরে এসেছ। আর হ্যাঁ, ছেলেটিকে তোমার অসুখের কথা অবশ্যই জানাও। পরের রাতে তারা আবার দেখা করেন, কিন্তু মিসল তার অসুস্থতার কথা কিভাবে বলবে সেটা সে বুঝতে পারছে না। বিরক্ত হয়ে সে মদ্যপান করতে শুরু করে এবং মাতাল অবস্থায় আজেবাজে কথা বলতে থাকে। জুন নামের ছেলেটি তখন তার কথা শুনে হেসে ফেলে এবং একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মিসল তার ফোনের অ্যালার্মে জেগে ওঠে। সে দেখতে পায় যে সূর্য ওঠার আর মাত্র 5 মিনিট বাকি। সে দ্রুত জুনকে ঘুম থেকে ডেকে তোলে। তাকে তাৎক্ষণিকভাবে বাড়িতে যেতে হবে এবং তাড়াহুড়ো করে সে ট্রাক থেকে নেমে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু সে ভারসাম্য হারিয়ে ফেলে পড়ে যায়। জুন তাকে টেনে ট্রাকে তুলে বাড়িতে নামিয়ে দেয়। মিসল ট্রাক থেকে নামার সাথে সাথে এসে দেখতে পায় সূর্য উঠতে চলেছে। সে তার সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু ঘরে প্রবেশ করার আগেই সূর্যের রশ্মি ইতোমধ্যেই তার কাছে পৌঁছে যায়। মিসল দ্রুত ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর এই ঘটনায় জুন একটু বিভ্রান্ত হয়ে যায়। সে দরজায় দাঁড়িয়ে থেকে মিসলকে ডাকছে। তার বাবা মা পেছন থেকে আসে। তারা মিসলকে খুঁজতে বেরিয়েছিল। তার বাবা রেগে জুনকে হুমকি দেয়। এরপর যখন তারা মিসলকে ডক্টরের কাছে নিয়ে যায়, ডক্টর বলে, চিন্তার কিছু নেই, তবে ভবিষ্যতে আরও সাবধান থাকতে হবে। যখন জুন 2 দিন মিসলের কাছ থেকে কোনো খবর পেল না, তখন সে সোজা তার বাবার রেস্তোরাঁয় গিয়ে দেখা করে। এখন এখানে তাদের মধ্যে কি হয়েছে তা আমরা একটু পরে জানতে পারবো। রাতে যখন সবাই খাবার খাচ্ছিল, তার বাবা জুনকে তাদের বাড়িতে নিয়ে আসে। তাকে দেখার সাথে সাথে মিসল তার রুমে গিয়ে দৌড়ে দরজাটা বন্ধ করে দিল। গং বলে সে কিছুই শুনতে প্রস্তুত নয়। লজ্জিত হয়ে জুন সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই মিসল এসে বলে, আমি আজ রাতে তোমার সঙ্গে ঘুরতে বেরোবো। এরপর রাস্তায় হাঁটার সময় মিসল তাকে জিজ্ঞেস করলো, বাবা নিশ্চয়ই তোমাকে আমার অসুস্থতার কথা বলে দিয়েছে। এমন মেয়েদের জন্য মানুষ কেবল করুণা করতে পারে। কিন্তু জুন তার হাতে হাত রেখে কিস করে বসে। আর সেখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু। তারা প্রতি রাতে আড্ডা দিত এবং অনেক মজা করত। একদিন তারা একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে গিয়ে পৌঁছায়। সেখানে মিসলের একটি আকাশি রঙের গিটার পছন্দ হয়, কিন্তু এটি অনেক দামি হয় সে সেখানে রেখে চলে যায়। তারপর জুন তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে মিউজিশিয়ানরা সরাসরি মিউজিক বাজিয়ে গান গায়। সে মিসলকেও একটি গান গাইতে বলে, কিন্তু মিসল বলে, আমার মনে হয় না আমি এত প্রতিভাবান যে এত লোক আমার গান শুনবে। জুন তাকে উৎসাহিত করে বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে একটি ইউটিউব চ্যানেল খুলে নিজেই দেখে নাও। মিসল বলে, যদি আমার ইউটিউব চ্যানেলে ফলোয়ার্স বাড়ে তাহলে তারা শীঘ্রই এটা খুঁজে নেবে যে আমি একটি মারাত্মক রোগে ভুগছি। এটি আমার আত্মবিশ্বাসকে আরো কমিয়ে দেবে। তারপর জুন তাকে একটি বুদ্ধি দিল, তুমি কেন তোমার গানগুলো মুখ লুকিয়ে আপলোড করছো না? এভাবে কেউ তোমার আসল পরিচয় জানতে পারবে না। মিসলের তার এই আইডিয়াটা অনেক পছন্দ হয়, তাই পরের দিন সে সানশাইন নামের একটি ইউটিউব চ্যানেল খোলে। ধীরে ধীরে কয়েকটি গান আপলোড করার পর একদিন জুন তাকে দেখালো যে তার একটি গান ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার ভিউ এবং 80 জনের বেশি কমেন্ট করেছে। এত ভিউ এবং কমেন্ট দেখে সে অনেক খুশি হয়ে যায়। এটি মিসলকে আরও ভিডিও আপলোড করতে উৎসাহিত করেছিল। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরই মাঝে তার বাবা একটি অজানা আইডি থেকে একটি বার্তা লেখে যে এই প্রতিভা সে অবশ্যই তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। মিসলের মা তার মন্তব্যের উত্তর দেয়, এটি অবশ্যই তার মায়ের প্রতিভা।
মিসল খুব দ্রুতই ইউটিউবে 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে, আর এই দিনটি তারা উদযাপনও করেন। জুন তাকে একটি গিটার গিফট করে, যা সে ওই দিন দোকানে পছন্দ করেছিল। টাকা না থাকায় সে ওই দিন কিনতে পারেনি। তখন মিসল জিজ্ঞেস করে, তুমি এত দামি গিটার কেন কিনতে গেলে? জুন বলে, তুমি ভুলে যাচ্ছ, আমি একজন অভিনেতা। মিসল আবেগের সাথে বলে, এই সব কিছুর কৃতিত্ব কেবল তোমার। তুমি না থাকলে আমার এত সাহস কখনোই হতো না। এরপর মিসল তার লেখা একটি নতুন গান গাইল, আর সাথে সাথেই আকাশে আতশবাজিতে ভরে গেল। জুন তার জন্য এই সব করেছিল। পরদিন সকালে মিসল ঘুম থেকে উঠে তার ভিডিওর কমেন্ট পড়ে। কেউ মন্তব্য করেছে, আমি জানি এই সূর্যমুখী মেয়েটি কে। এটি পড়ে মিসলের চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। সে বলে, ভিডিওতে থাকা জানালার বাইরে যে মন্দিরটি দেখা যাচ্ছে তা আমার বাড়ির কাছে। তার মানে ওই মেয়েটি তাদের এলাকায় থাকে, এবং তার জানালা নীল, যেটা সবসময় বন্ধ থাকে। আমাদের এলাকায় এমন একটিই বাড়ি আছে যেখানে একটি মেয়ে থাকে যার এমন রোগ আছে যার কারণে সে দিনের বেলায় বাইরে বেরোতে পারে না, ঠিক ভ্যাম্পায়ারের মতো। এই ধরনের মন্তব্য পড়ে মিসলের মন ভেঙে যায়। তার বাবা মাও মন্তব্যটি পড়েছে। তারা তাদের মেয়ের হৃদয়ের যন্ত্রণা জানে। সেই রাতে জুনও তার কাছে এসে ক্ষমা চায়, কারণ যদি সে ইউটিউব চ্যানেল খোলার আইডিয়াটা না দিত তাহলে হয়তো এই দিনটি কখনোই আসতো না। এবং তারপর বেশ কয়েকদিন ধরে মিসল কোনো ভিডিও আপলোড করে না। এরপর হঠাৎ একদিন সকালে সে একটি ইমেল পায়, যেখানে লেখা ছিল, একটি মেয়ের ভিডিও আছে যে তার মতোই এক্সপি সিনড্রোমে ভুগছে। সে বলে, আমি ভেবেছিলাম যে আমার মতো অসুস্থ মেয়ে জীবনে হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু তারপর আমি মিসলকে দেখলাম এবং তার সাহস দেখে আমিও উৎসাহিত হলাম কিছু করার জন্য। ভিডিওটি দেখার পর মনে হচ্ছিল মিসলের ভেতরে সবকিছু বদলে গেছে। সে বিছানা থেকে উঠে প্রস্তুত হয়ে ইউটিউব লাইভ করতে গেল। আজ সে তার গল্পটি সবার সঙ্গে শেয়ার করেছে এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। আজ রাতে সেই উন্মুক্ত মঞ্চে তার গান পরিবেশন করবে। কিন্তু সেই সন্ধ্যায় যখন সে এসে পৌঁছলো, তখন সে একটু নার্ভাস হয়ে পড়ে। তার খুব চিন্তা হচ্ছিল যে মানুষ তাকে সেখানে গান গাইতে দেবে কিনা। কিন্তু তারপর সে বুঝতে পারে তারা সবাই মিসলকে চেনে এবং তারা অনেকেই তার ফ্যান ছিল। মিসল তার লেখা একটি গান গাইছে। ধীরে ধীরে শ্রোতাদের ভিড় বৃদ্ধি পায়। মিসলের অনুসারীর সংখ্যা অনেক। এটি মিসলকে অনেক উৎসাহ দেয়। তারপর একদিন মিসল তার নতুন গান অনুশীলন করছে, কিন্তু সে লক্ষ্য করে যে তার আঙুলগুলি গিটারের সাথে বাজছে না। সে গংকে এটি বুঝতে না দিয়ে উঠে বাথরুমে চলে যায়। পরে ডক্টরের কাছে গেলে সে তাদেরকে বলে অসুস্থতার কারণে মিসলের হাত পা অবশ হয়ে পড়ছে। ধীরে ধীরে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে যাবে, পুরো শরীর প্যারালাইজড হয়ে পড়বে এবং এভাবেই সে একদিন মারা যাবে। বাড়ি ফিরে মিসল তার ঘরে নিজেকে আটকে রাখে। সে কারোর সঙ্গে কথা বলতে চায় না। এদিকে জুন চিন্তিত হয়ে তাকে ফোন করে, কিন্তু তার ফোনটাও বন্ধ। তারপর সে তার মাকে ফোন করে তার শরীরের কথা জিজ্ঞেস করে। এদিকে মিসল জানালা দিয়ে বাইরে তাকায়। সন্ধ্যার হালকা রোদে বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখে সে ঈশ্বরের কাছে অভিযোগ করে। জীবনের এই ছোট ছোট আনন্দগুলো সে এখনো পায়নি এবং রাগে সে তার ঘরের জানালা খুলে দেয়। কিন্তু ঠিক তখনই জুন আসে এবং তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। মিসল তাকে বলে যে সে মারা যাচ্ছে। এটা শুনে জুন সাহস হারিয়ে ফেলে। তাকে কাঁদতে দেখে মিসল বলে, তুমি আমার চেয়েও বেশি ভেঙে পড়ছো। এদিকে খাবার টেবিলে সকলের মুখ বিষণ্ণ। মিসলের বাবা এলোমেলো বিষয়বস্তু নিয়ে কথা বলে সবার মেজাজ হালকা করার চেষ্টা করছে। তারপর মিসলের বাবা জুনকে জিজ্ঞেস করে, তোমার অভিনয় কেমন চলছে? জুন বলে, আজ রাতে আমার ওয়েব সিরিজটি টিভিতে মুক্তি পাবে। রাতে খাবারের পর সবাই টিভির সামনে বসে, কিন্তু অনেক বিলম্বের পরেও জুনের সিনটি আসে না। আসলে তার ভূমিকা খুবই ছোট। সে ওই ওয়েব সিরিজের একটি পার্শ্ব চরিত্র মাত্র। তার দৃশ্যটি সামনে আসতে দেখে লজ্জা পেয়ে সে মোবাইলের ফোন ভুলে যাওয়ার অজুহাতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আসলে এই দৃশ্যে সে একজন চাকর, যে কিনা চুরি করেছে। রাজা তাকে চুরি করা জিনিসপত্র ফেরত দিতে বলে, কিন্তু সে বলে সে অনেক চেষ্টা করে চুরি করেছে, সেই কারণে সে ফেরত দেবে না। রাজার কথা না শোনাতে তাকে একটি বস্তায় পুড়ে প্রচণ্ড মারধর করা হয়। জুনের এই ভূমিকা দেখে মিসলের বাবা মা চোখের হাসির কান্না চলে আসে। মিসলের বাবা উঠে বলে, আমি কখনো এত খারাপ অভিনয় দেখিনি, হয়তো আমি তোমার চেয়ে ভালো অভিনয় করতে পারবো। জুন উত্তর দেয়, আমি আসলে একজন অ্যাকশন হিরো, কিন্তু পরিচালকরা আমাকে দিয়ে এসব জোকার চরিত্র করায়। এটা শুনে সবাই হাসতে থাকে। রাতে হাঁটতে বেরোনোর সময় জুন মিসলকে বলে, লোকেরা আমার অভিনয় নিয়ে সবসময় আমাকে ট্রোল করে, কিন্তু আমি হাল ছাড়ি না। আমি জানি একদিন আমি একজন দুর্দান্ত অভিনেতা হব। তার কথা শুনে মিসল বলে, যখন আমি ছোট ছিলাম আমার বাবা একদিন আমাকে একটি গিটার এনে দিয়েছিল এবং পরে সেই গিটারটি আমার পুরো জীবন হয়ে ওঠে। বাবা চেয়েছিল আমি যেন একজন ভালো গায়িকা হই এবং মিসল সিদ্ধান্ত নেয় জুনের মতো সেও হাল ছাড়বে না।
পরদিন সে একটি ব্র্যান্ড মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে, তাদের সাহায্যে একটি নতুন গান প্রকাশ করতে চায়। তারপর সে জানতে পারে গানটি রেকর্ড করার জন্য একটি স্টুডিওর প্রয়োজন, যেটা করতে অনেক টাকা খরচ লাগবে। তাই জুন তাকে তার এক বন্ধুর স্টুডিওতে নিয়ে আসে, যেখানে মিসল তার প্রথম গান রেকর্ড করে। এখানে মিসলের বাবা অনেক খুশি হয়, তার মেয়ের স্বপ্ন বাস্তব হতে দেখে। তাই তার বাবা জুনকে ধন্যবাদ জানায়। তারপর এভাবেই কিছুদিন কেটে যায়। এখন মিসলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। একদিন সে তার বাবা মাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য 2টো টিকিট কেটে দেয় এবং বলে, এটা আমার উপার্জিত টাকা থেকে তোমাদের দেওয়া একটি উপহার। তোমরা সারা জীবন আমার যত্ন নিয়েছ, এটা তার জন্যই, কারণ আমার জন্য তোমরা কোনোদিন কোথাও ভ্রমণ করতে পারোনি। মেয়ের মুখ থেকে এসব কথা শুনে বাবা মা দুজনেই কেঁদে ফেলে। তারপর মিসল তার বন্ধু গংকে একটি চুল কাটার সরঞ্জাম দেয়, কারণ সে খুব শীঘ্রই চুল কাটার পরীক্ষা দিতে যাচ্ছিল। মিসল মজা করে বলে, তুমি আমার চুল যেভাবে কেটেছো সেভাবে কাটবে না, নইলে চাকরি হারাবে এবং মারও খাবে। তারপর একদিন সে জুনের সঙ্গে বাইরে ঘুরতে বের হয়। তার স্বপ্ন ছিল জুনের সাথে সে দিনের বেলায় ঘুরবে। তার কিছু ফ্যান ফলোয়ার এসে তার সঙ্গে ছবি তোলে, কিন্তু এখন অবস্থার অবনতি হয় হাসপাতালে মিসলকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার কয়েকদিন পর ডক্টর এসে তাদেরকে বলে মিসলের সুস্থ হওয়ার কোনো আশা নেই, তাই তার লাইফ সাপোর্ট বন্ধ করে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। ভারাক্রান্ত হৃদয়ে তার বাবা মা রাজি হয়েছিল, কিন্তু তারা সবাই জুনের জন্য অপেক্ষা করছিল, কারণ সে এখনো ফেরেনি। মিসল তাদেরকে আগেই বলেছিল যে আজ জুনের একটি বড় ইন্টারভিউ রয়েছে, একটি বড় সিরিজের মেন লিড ক্যারেক্টার হিসাবে, তাই কেউ তাকে যেন বিরক্ত না করে। মা তার মেয়ের মাথায় হাত রেখে বলে, তুমি সবার জন্য এত যত্নবান, এত চিন্তা করো, তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য। এদিকে জুনের অডিশন চলছিল, তাকে একটি কান্নার দৃশ্য দেওয়া হয়েছিল। তার অজান্তেই তার মিসলের কথা মনে পড়ে যায়, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই দৃশ্যটি এতটাই নিখুঁত ছিল যে তাকে প্রধান চরিত্রের জন্য নির্বাচন করে নেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পর জুন হসপিটালে ছুটে যায়। ট্যাক্সিতে থাকা অবস্থায় সে রেডিওতে শুনতে পায় যে মিসলের গানটি বছরের 2টো সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে একটি। ঠিক তখনই জুনকে ফোন করে জানানো হয় আজ মিসলের লাইফ সাপোর্ট বিচ্ছিন্ন করা হবে। এরপর জুন রেডিও স্টেশনে ফোন করে এবং তাদেরকে কিছু কথা বলে, আর তারপর সে রেডিওতে বলা ওই কথাগুলো মিসলকে শোনায়। সেখানে মিসলের শেষ লেখা গানটি বাজানো হয়। এটি শুনতে পেয়ে মিসলের চোখে জল চলে আসে, আর এভাবেই মিসল তাদেরকে ছেড়ে চলে যায়। কয়েকদিন পর তার বাবা মা ধীরে ধীরে এই সত্যের সঙ্গে বাঁচতে শিখে গেছেন। অন্যদিকে গং এখন একজন হেয়ার স্টাইলিস্ট হয়ে উঠেছেন এবং এখনও সে মিসলের দেওয়া সেই হেয়ার কিট ব্যবহার করে। এদিকে জুনও এখন একজন বড় অভিনেতা হয়ে উঠেছে, কিন্তু মিসলের চিহ্ন এখনও তার হৃদয়ে রয়ে গেছে এবং এটি কখনো মোছাও যাবে না। আর এর সাথে সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।